আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্সের নতুন একটি অধ্যায় সেট ও ফাংশন। তোমাদের সবচেয়ে সহজ এবং মজার একটা অধ্যায়। আজকের এই ক্লাসে আমরা তোমাদের সেট ও ফাংশন অধ্যায় থেকে প্রথম যে লেকচার, এই লেকচারটি আজকে কমপ্লিট করব এবং এই লেকচারের মধ্য দিয়ে আমাদের তোমাদের 2.1-2.1-এর যে অনুশীলনী আছে, এই 2.1-এর অনুশীলনীর যতগুলো ম্যাথ আছে ইনশাল্লাহ সব কিছু কভার করার ট্রাই করব। ঠিক আছে? তো তোমরা যারা ম্যাথ কোর্সে এনরোল করছো অ্যান্ড ম্যাথ কোর্সে যারা জয়েন আছো, অবশ্যই ক্লাসে যখন বসবা ক্লাসের সুন্দর মতো একটা নোট খাতা নিয়ে সাথে বসে যাবা অ্যান্ড এমনভাবে নোটগুলো করবা যাতে তোমার পরবর্তীতে এই অধ্যায়টা পড়তে গেলে এই নোটটাই যেন মোর দেন এনাফ হয়ে যায়। অ্যান্ড তোমার প্র্যাকটিসের জন্য কিছু সবচেয়ে কনসেপচুয়াল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে এবং ওই হোমওয়ার্ক থেকে তোমার সব টাস্ক কমপ্লিট করলে তোমার এই অধ্যায়ের প্রিপারেশন দেখা যাবে ওভারঅল 100% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সো অবশ্যই মোটামুটি 2 ঘন্টা প্লাস একটা ক্লাস হবে, 2 ঘন্টা কাছাকাছি বা 2 ঘন্টা প্লাস একটু সেই রকম মেন্টালিটি নিয়ে বসে যাবা এবং সেই সাথে সাথে ভাইয়ার বাকি যে কোর্সের ক্লাসগুলো অবশ্যই ক্লাস কোনো দিন জমায় রাখবা না অ্যান্ড বাকি ক্লাসগুলো অবশ্যই সাথে কমপ্লিট করে নেবা। ঠিক আছে? যেদিন যেই ক্লাস হবে সেদিন সেই ক্লাস একদম আমার সাথে চেষ্টা করবা, আমার সাথে যাতে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? সো মোটামুটি একটু আমরা ক্লাসে ঢুকি, তারপরে ক্লাসের মধ্য দিয়ে আমরা যদি একটু সময় পাই আমরা গাইডলাইন দিয়ে দেবো। তো চলো শুরু করি। আজকে আমাদের সুন্দর একটা অধ্যায়, সবচেয়ে সহজ অধ্যায় গণিতের আমার কাছে যেটা মনে হয় একদম পরিসংখ্যানের পরে, সেটা সেট ও ফাংশন অধ্যায়টা। এবং এই সেট ও ফাংশন অধ্যায়টা তোমাদের অষ্টম শ্রেণী থেকে মোটামুটি একটু হলেও বেসিক ধারণা আছে অ্যান্ড সবচেয়ে মজা তোমরা পেয়ে থাকবা এই অধ্যায় কমপ্লিট করতে গিয়ে। অ্যান্ড তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো, এসএসসি 27 ব্যাচের ক্ষেত্রে তো ক্লাস 9-এই অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা। তোমাদের যাদের এই অধ্যায়টা একটু হলেও কমপ্লিট আসে, একটু হলেও কনফিউশন থেকে গেছে অধ্যায়ে, তো তোমরা চাইলে আমার সাথে কমপ্লিট করে নিতে পারো। ঠিক আছে? অ্যান্ড আমাদের কোর্সে তোমরা যদি ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্সে তোমরা নতুন করে যদি ক্লাসগুলো করো কেউ, এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা যদি আমাদের ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চাও, তাহলে তোমাদের ক্ষেত্রে একটা মেসেজ থাকবে, যে তোমরা আমাদের ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্সে, আমি আর ওইদিকে না যাই, ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, কীভাবে ভর্তি হবা ওইটা একটু দেখাচ্ছি আর কি। কীভাবে ভর্তি হবা, যদি ভর্তি হতে চাও তাহলে তোমরা জাস্ট এই যে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা অ্যান্ড তোমরা খুব সুন্দর মতো ভর্তি হয়ে যেতে পারবা। এটা প্রথমত আমাদের ফ্রিতেই ছিল, এখন এটা কিন্তু পেইড কোর্স, একদম সম্পূর্ণরূপে পেইড কোর্স। এবং এই কোর্সে ভর্তি হইতে হলে তোমাকে মিনিমাম কত টাকা পেমেন্ট দিতে হবে? 490 টাকা। ম্যাথের ক্ষেত্রে, ম্যাথে যারা ভর্তি হতে চাও 490 টাকা পেমেন্ট দিয়েই ভর্তি হইতে হবে। ঠিক আছে? এবং আমাদের ম্যাথ কোর্সের পাশাপাশি আমাদের আরও কিছু কোর্স আছে, যেমন আমাদের ফিজিক্স কোর্সে যদি ভর্তি হতে চাও, একদম ফুল ফিজিক্স বই, সম্পূর্ণ ফিজিক্স বই তোমরা ভর্তি হয়ে যেতে পারবা মাত্র 390 টাকা দিয়ে তোমার ফুল ফিজিক্সের জার্নি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি যদি কেমিস্ট্রি কোর্সে ভর্তি হতে চাও, কেমিস্ট্রি কোর্সে আমাদের সেমভাবে কেমিস্ট্রি কোর্সে ভর্তি হলে ফুল কেমিস্ট্রি বইটা তুমি শেষ করতে পারবে মাত্র 390 টাকা দিয়ে। আমাদের ক্লাস কীভাবে হয়, কেমন করে নিচ্ছি, অ্যান্ড ক্লাস তুমি যদি করে থাকো তাহলে অবশ্যই তুমি একটু হলেও ভিন্ন একটু প্ল্যান খুঁজে পাবা অ্যান্ড ইউনিক টাইপের ক্লাস তুমি দেখতে পাবা। বুঝছো? যদি তোমরা সুযোগ পাও, যদি ক্লাস তোমরা যে কোনো জায়গা থেকে যদি দেখতে চাও, আমাদের ইউটিউব চ্যানেল নূর স্টাডি কেয়ারে গিয়ে তোমরা কী করবা, তোমরা জাস্ট আমাদের প্লেলিস্ট অপশনে যাবা। প্লেলিস্ট অপশনে গেলেই তোমরা দেখবা ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্স, কেমিস্ট্রি বেসিক টু প্রিমিয়াম কোর্স, প্লাস হায়ার ম্যাথ আসতেছে আর কি, ফিজিক্স বেসিক টু প্রিমিয়াম, কেমিস্ট্রি বেসিক টু প্রিমিয়াম, ম্যাথ বেসিক টু প্রিমিয়াম। এছাড়াও আমাদের এমসিকিউ হ্যাকার সিরিজের অলরেডি ক্লাস আমাদের ডেমো ক্লাস দেওয়া আছে। ওখান থেকে দেখে যদি মনে হয় যে ভাইয়ার কোর্সে অ্যাড হওয়া উচিত, সবচেয়ে স্বল্প মূল্যে তুমি ফুল ম্যাথ বই, ফুল ফিজিক্স বই, ফুল কেমিস্ট্রি বই শেষ করে নিতে পারতেছো, তাহলে তোমরা ওখান থেকে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? যদি মনে করো ভর্তির জন্য কী করতে হবে, ভর্তির জন্য কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট ভাইয়ের সাথে একটু কানেক্ট করবা, তাহলেই হবে। এখন 3টা কোর্সেই যদি কেউ ভর্তি হতে চাও, 3টা কোর্সে একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3টা কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে কত টাকা পেমেন্ট দিতে হবে? এই 3টা কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও, 3টা কোর্স আর কি, 3টা কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে ভাইয়া 3 দিয়ে গুণ করো অ্যান্ড 500 টাকা ডিসকাউন্ট দিবা। দেখি 390 ইন্টু 3, তাহলে এখান থেকে 500 টাকা ডিসকাউন্ট। তোমরা একদম 500 টাকা ডিসকাউন্ট দিয়ে ফুল 3টা সাবজেক্টে যদি ভর্তি হতে চাও, 3টা সাবজেক্টে, এটা তো 390 না, দাঁড়াও ভুল করছি, 390 ইন্টু 3, আচ্ছা 390 ইন্টু 2,
ইন্টু 2 যোগ হচ্ছে আমাদের 490, তাহলে টোটাল আসে 1270 টাকা। এখান থেকে তুমি হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট দিলে 770 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 90 প্যাটার্নে চলতেছে, ওই কারণে 790 টাকা দিয়ে তুমি হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, ফুল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সম্পূর্ণ তোমার সিলেবাস শেষ করাই দেবো আমি। এটার কোর্সের মেয়াদ হচ্ছে মোটামুটি তোমার 3 থেকে 4 মাস, 4 মাসের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। এবং 4 মাস পরে আমাদের প্ল্যান থাকবে ফাইনাল রিভিশন ব্যাচ দেওয়ার, তোমাদের এসএসসি 27 ব্যাচের। ঠিক আছে, এবং এই কোর্সে ভর্তি হইতে হলে কী করতে হবে, আমাদের হচ্ছে ফুল 3টা কোর্সে ভর্তি হইতে হলে অবশ্যই তোমাকে কত টাকা পেমেন্ট দিতে হবে, 790 টাকা। 790 টাকা দিলে তুমি হচ্ছে তিনটা প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস তুমি পেয়ে যাবা, অ্যান্ড হচ্ছে 3টা কোর্সে তুমি হচ্ছে অ্যাড হয়ে যাবা। এর সাথে সাথে প্রত্যেকটা কোর্সের, এগুলো তো বেসিক টু প্রিমিয়াম কোর্স, এবং বেসিক টু প্রিমিয়ামের সাথে সাথে আমাদের আলাদা আলাদা 3টা এমসিকিউ হ্যাকার সিরিজ 3টা কোর্স আছে আলাদা। তো এই যে বেসিক টু প্রিমিয়াম কোর্সে যদি ভর্তি হইতে চাও, ভর্তি হলে এমসিকিউ হ্যাকার সিরিজটা একদম ফ্রি। ঠিক আছে, এটার আলাদা পেমেন্ট আছে, যেমন এটা হচ্ছে 299 একটা সময় হবে আর কি, এখনও হয় নাই। হ্যাঁ, তো এখনও হয় না, ঈদ পরে কিন্তু এই ডিসকাউন্টগুলো থাকবে না। এটা ঈদ স্পেশাল ডিসকাউন্ট অফার হিসেবে কিন্তু আমরা এগুলো রাখতেছি। অ্যান্ড হচ্ছে আমাদের ফাইনালি কালকে হচ্ছে কোর্সের একটা ডেমো ভিডিও আসবে, এবং কালকে আমরা ট্রাই করব কোর্সের সম্পূর্ণ তোমাদের যে বিগেস্ট ধামাকা ঈদ অফার, ঈদ স্পেশাল অফার, এটা নিয়ে একটু আলোচনা করবো। তো এত বেশি বোরিং না করি তোমাদের, চলো আজকে ক্লাসে ফিরে যাই। তো যদি তোমরা ভর্তি হতে যাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, অ্যান্ড হচ্ছে ওভাবে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, তো ক্লাসে আমরা হচ্ছে আজকে সেট ফাংশন অধ্যায়টা শুরু থেকে কমপ্লিট করবো, একদম বেসিক থেকে শুরু করব, একদম অনুশীলনী শুরু করব না। আমরা সহজ করে কীভাবে সেট ফাংশনকে উপস্থাপন করতে পারি, অ্যান্ড সহজ করে কীভাবে বুঝতে পারি, সব কিছু A to Z আমরা হচ্ছে কমপ্লিট করবো আজকে, বুঝছো? একদম 3.1 যা কিছু আছে ট্রাই করবো সব কিছু দেখাই দেওয়ার, সব কিছু। তো আসো, সেট ও ফাংশন বলতে কী বোঝায়, সেট বলতে কী বোঝায়, এই বস্তু জগতে যা কিছু তুমি দেখতে পাও, মূলত এগুলো এক একটা হচ্ছে বাস্তব ও সুসংজ্ঞায়িত রূপই হচ্ছে সেট। এই যে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে সুন্দর করে, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ধরো কিচ্ছু বোঝো নাই, তোমার মনে করো ক্লাস 9-এ তুমি পড়ো, তাই না? ক্লাস 9 বা ক্লাস 10, এই যে বাস্তবধর্মী উদাহরণ দিবা সবসময়, তাহলে দেখবে পড়াশোনা অনেক বেশি ইজি পিজি হয়ে যাবে, বুঝছো? তাহলে এখান থেকে তুমি মনে করো ক্লাস 9 অথবা ক্লাস 10-এ পড়ো, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো বলো তো? তোমার মনে করো ফেভারিট 2টা সাবজেক্ট, ধরো 3টা সাবজেক্টের একটা সেট বানাইতে হবে। তো সেট বানাতে হলে তোমাকে প্রথমত আগে বড় হাতের অক্ষর দিয়ে সেটটা বানাতে হয়, এটা মনে রাখবা যে বড় হাতের অক্ষর দিয়ে সেট বানাতে হয়, এবং এটা সুন্দর করে একটা সমান দিতে হয়, এবং যাকে তুমি সেট বানাবা তাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে ফেলতে হবে। এটা হচ্ছে সেটের নিয়ম। এখন কাকে তোমার কয়টা সাবজেক্ট ভালো লাগে ক্লাস 9-10-এর? তোমার ধরো সবচেয়ে ভালো লাগে ধরো ফিজিক্স, বা সবচেয়ে বোরিং সাবজেক্ট যাই করো তুমি, সবচেয়ে ভালো লাগে ধরো ফিজিক্স, অ্যান্ড হচ্ছে তোমার মনে করো যে সেকেন্ড অপশনে ধরো কেমিস্ট্রি, বা আর্টসের ক্ষেত্রে তোমার মনে করো সবচেয়ে ভালো লাগে হচ্ছে বাংলা এবং ইংরেজি, এই দুইটা সাবজেক্ট তোমার মনে করো সবচেয়ে ভালো লাগে, এবং এই দুইটা মিলে তোমার হচ্ছে একটা সেট বানাইতে হবে। তো সেট বানানোর উপায় কি? এগুলোকে বলা হয় এলিমেন্ট, বা সেটের এক একটা উপাদান। কোন জিনিসগুলো তোমার ভালো লাগে? ফিজিক্স, কেমিস্ট্রি, এই জিনিস দুইটা তোমার ভালো লাগে। তো এই জিনিস দুইটা তোমার হচ্ছে সেটের উপাদান বা হচ্ছে এলিমেন্ট। তো কী করতে হবে? এই সেটের উপাদান বা এলিমেন্টকে তোমার হচ্ছে এই দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিয়ে যদি এ নামক এই যে একটা প্রতীক দিয়ে যদি চিহ্নিত করো, বড় হাতের অক্ষর দিয়ে যদি চিহ্নিত করো, তাহলেই আমাদের হয়ে গেল এটা একটা সেট বানানো। ঠিক আছে, তো চাইলে তুমি নিজে সেট বানাতে পারবে না বলো তো? তাহলে তোমাকে যদি আমি উদাহরণ দিই, ধরো বি একটা সেট বানাইতে হবে, তোমার হচ্ছে পছন্দের কিছু জামা, ধরো এগুলো হচ্ছে কালারের কথা বললাম, এই যে কালার, তোমার ধরো বললাম যে লাল রঙের একটা টি শার্ট আছে, হলুদ রঙের, অ্যান্ড হচ্ছে নীল রঙের, লাল হলুদ নীল, লাল তারপরে ধরো হলুদ, তারপরে ধরো নীল, এই যে এই তিনটা কম্বিনেশনে তোমার মনে করো এই 3টা টি শার্ট তোমার ভালো লাগে। তোমার অনেকগুলোই টি শার্ট আছে, অ্যান্ড হচ্ছে এই 3টা কালারের টি শার্ট তোমার সবচেয়ে জোশ লাগে। তো এই জোশ কালারের টি শার্ট নিয়ে তোমার মনে করো পছন্দের একটা সেট বানাতে চাও, তাহলে কী করবা? এভাবে সেট বানিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার কথা? বলো, সেট জিনিসটা ফিল করতে পারছো নাকি পারো নাই? শর্টকাটে বুঝাইছি, বুঝছো? একদম সহজ করে। ওকে, তাহলে সেটের এখান থেকে কি পড়বা, কি আসবে? ভাই আমি তো সব কিছু বুঝলাম, কিন্তু কি আসবে? দেখো, যে কোনো সাবজেক্টের যখন পড়াশোনা শুরু করবা, যে কোনো সাবজেক্ট যখন পড়াশোনা শুরু করবা, তখন তুমি শুরুর থেকে একদম কোনো কিছু বাদ দেওয়া না, তুমি লাইন বাই লাইন পড়ে একটু বুঝবা নিজের মতো করে, তাহলে দেখবো কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। ওকে, তো এরপরে কি দেওয়া আছে দেখো, সেটকে আমরা এক এক করে কীভাবে ভাগ করতে পারি, সেটকে কীভাবে পড়তে হয়, সব কিছু দেওয়া আছে। দেখো, এগুলো আমি একটু বই থেকেই পড়াই দিই, তোমার হচ্ছে সময় নষ্ট
নষ্ট না করি, তুমি জাস্ট এগুলো দেখে দেখে পড়বা। অ্যান্ড কোনটা কীভাবে পড়তে হবে আমি জাস্ট দেখাই দিই, আমি সময় নষ্ট না করি লিখে লিখে, বুঝছো? আমার যদি স্লাইড থাকতো তাহলে দেখা যেত স্লাইডে তুলে দিতাম, কিন্তু স্লাইড এখন নেই, গরিব মানুষ, এখন হচ্ছে বোর্ডে লিখতে গেলে সময় বেশি নষ্ট হবে, তো সময় নষ্ট করবো না। তোমার হচ্ছে এগুলো বুঝবা। দেখো 2, 4, 6 তিনটি কেমন ধরনের সেট? তিনটি জোড় সংখ্যা সেট। তিনটি জোড় সংখ্যা না, দেখো তো তিনটি জোড় সংখ্যা সেট। এই তিনটি সেট, এই তিনটি সংখ্যার সেট নিয়ে বানাতে হবে তোমাকে। তাহলে কী করছি দেখো, বড় হাতের একটা এ দিছে, সমান সমান দ্বিতীয় বন্ধনী দিয়ে সবগুলার মধ্যে ঢুকানো আছে, সবগুলা ওর মধ্যে ঢুকানো আছে। তাহলে এগুলো হচ্ছে একটা কি, একটা জোড় সংখ্যা সেট, একটা জোড় সংখ্যার সেট, বুঝছো? তাহলে দেখো সেটের প্রত্যেক সদস্য বা প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের কী বলা হয়? উপাদান বলা হয়। এই উপাদানের ইংরেজি হচ্ছে এলিমেন্ট। উপাদানের ইংরেজি কি? এলিমেন্ট, বুঝছো? তাহলে এই উপাদানের ইংরেজি হচ্ছে এলিমেন্ট। এই এলিমেন্ট হচ্ছে কি সেটের উপাদান। এই দেখো এ আর বি, এগুলো হচ্ছে তাহলে কি এ সেটের, বি সেটের উপাদান কয়টা? এই যে বি এবং হচ্ছে কি এ, বি এবং হচ্ছে এ, তাহলে দেখা যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বি সেটের একটা উপাদান, এবং এই উপাদান চিহ্নকে এটা দিয়ে চিহ্নিত করা হয় এবং পড়তে হয় এভাবে, এ বিলংস টু, এ বিলংস টু বি, এ বিলংস টু বি। মানে কীভাবে পড়বা আমি তোমাকে দেখো দেখাই দেই। দেখো ধরো কোনো একটা সেট, ধরো বি সেটই দেওয়া আছে, বইয়েরটাই দেখি, বি সেট একটা দেওয়া আছে এ কমা বি, ঠিক আছে? এ কমা বি হচ্ছে একটা সেট দেওয়া আছে, এবং এই সেটের কয়েকটা উপাদান আছে, এই যে একটা উপাদান, এই যে একটা উপাদান। সেটের মধ্যে যেগুলো থাকে, সেটটা মূলত যাকে যেগুলো সংখ্যা বা সদস্য নিয়ে গঠিত হয়েছে বা যে বস্তুগুলো নিয়ে গঠিত হয়েছে সেটা মূলত সেটের উপাদান, এবং যে সেটটা গঠন হবে সেটা মূলত একটা সেট, ঠিক আছে? তাহলে এগুলো আসলে কি, এগুলো হচ্ছে কোন সেটের উপাদান? কোন সেটের উপাদান বলো তো? বি সেটের উপাদান। আমি বলবো না এভাবে, তাহলে এটা পড়া হয় এভাবে, এ বিলংস টু, এ বিলংস টু, মানে আগে উপাদানটা বলতে হয়, আগে উপাদানটা বলতে হয়, এ বিলংস টু, এ বিলংস, এ বিলংস, এ বিলংস টু, এ বিলংস টু কোন সেটের? বি সেটের। তাহলে আগে উপাদানটা পরে সেটটা, আগে উপাদানটা পরে সেটটা, মাথায় থাকবে। এ বিলংস টু বি বা এ সেট বি, এ সেট বি, এ উপাদান বি, এভাবেও পড়তে হয়, এ উপাদান বি। যদি বাংলাতে বলতে চাও তাহলে এ উপাদান বি, বুঝছো? তাহলে এটা যদি উপাদান হয় বি সেটের, তাহলে এ বিটা কোন সেটের উপাদান? বি সেটেরই তো উপাদান। তাহলে এটাকে যদি আমি পড়ি এভাবে, বি বিলংস টু বি, একই না? বি বিলংস টু বি একই জিনিস না বলো তো? একই জিনিস, বুঝছো? তাহলে এই যে তোমাকে বুঝাই দিলাম, এবার তোমার দায়িত্ব হবে বইটা সুন্দর মতো যেভাবে যেটা বুঝাই দিচ্ছি এটা ওইভাবে পড়ে ফেলতে হবে, ওটা ওইভাবে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? কোনটা আসবে আসবে না ডাজেন্ট ম্যাটার, তোমার কনফিডেন্স লেভেল যাতে ওরকম থাকে। অ্যান্ড এভাবে চিন্তা করবা, তুমি যখন একটা টপিক পড়বা, তুমি যখন একটা টপিক পড়বা তখন তুমি যাতে অন্য আরেকজনকে বুঝাইতে পারো, তুমি যাতে অন্য আরেকজনকে বুঝাইতে পারো, তাহলে দেখবা তোমার ওই টপিকটা বেস্ট লেভেলের ক্লিয়ার আছে, বুঝছো? তাহলে বেস্ট লেভেলের ক্লিয়ার থাকলে হবে কি, তুমি পরীক্ষায় যেমন ভালো মার্কস পাবা, মানসিক একটা তৃপ্তিও পাবা, ঠিক আছে? মানসিক একটা তৃপ্তিও পাবা। কিন্তু দেখা যাবে যদি দেখা যায় যে তোমার হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার নেই, তুমি মনে করো একটা টপিক ভালো মতো পড়ো নাই, একটু অগোছালোভাবে পড়ছো, তখন দেখা যাবে তুমি নিজে পারো কিন্তু মানুষকে বুঝাইতে পারো না। কিন্তু মানুষকে বুঝাইতে না পারলে তোমার কনফিডেন্স লেভেলটা ওই লেভেলেরই থাকে, ঠিক আছে? তুমি মানুষকে যখন বুঝাইতে পারবা তখন দেখবা তোমার 100% কনফিডেন্স বেড়ে যাবে, 100% কনফিডেন্স বেড়ে যাবে, ঠিক আছে? তো টপিকগুলো ওভাবেই যখন করবা তখন ওভাবেই ক্লিয়ার করবা, বুঝছো? ওভাবেই ক্লিয়ার করবা, ঠিক আছে? তাহলে উপরে বি সেটে সি উপাদান নেই, তাহলে সি তার উপাদান নয়, তাহলে এটা পড়বো কীভাবে? এ নট বিলংস টু এ, বা এই যে সি উপাদানটা ধরো নেই, এই যে বি সেটে ধরো এই যে এ কমা বি আছে, কিন্তু সি একটা উপাদান যেটা কিনা সি এ নেই, কিন্তু আমি বলতে চাই এটা কীভাবে বলবো যে বি সেটের এটা উপাদান তো না, তাহলে এটা তো বলতে হবে। তাহলে কীভাবে বলতে হবে? সি নট বিলংস টু, সি নট বিলংস টু, এভাবে বলতে হবে, ঠিক আছে? সি ডাজ নট, 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 সি ডাজ নট বিলংস টু, সি ডাজ নট বিলংস টু কোন সেট বলো তো? আমি ধরো সিটাকে বললাম এটা একটা বি সেটের আছে কি না, এটা নাই, বি সেটে নাই, তার মানে আমি বললাম বি, ঠিক আছে? সি ডাজ নট বিলংস টু বি, বা সি উপাদান, সি বি সেটের উপাদান নয়, সি বি সেটের উপাদান নয়, এটার বাংলাটা এরকম, বুঝছো? এবার আসো সেট প্রকাশের পদ্ধতি, অথবা সেট যদি উপাদানে না থাকে, সি উপাদানটা যদি বি সেটে না থাকে, তাহলে এটা উপাদানকে কীভাবে প্রকাশ করতে হয়? ধরো আগে উপাদানটা লিখতে হয়, তারপরে হচ্ছে যে এলিমেন্ট চিহ্ন দিতে হয়, তারপরে হচ্ছে বি সেট, যেহেতু বি সেটে নেই তার কারণে কেটে দিতে হয়, তাহলে বি সেটে নেই, এটা এরকম বোঝাচ্ছে যে বি সেটের উপাদানটা এখানে নেই, ওকে? তাহলে যখন রিভিশন দিবা, নিজে নিজে যখন পড়বা, এই জিনিসগুলো এভাবেই পড়বা, খাতায় একটু করে রাফ করবা অ্যান্ড ভালো মতো বুঝে বুঝে পড়ে ফেলবা, তাহলে দেখবা তোমার বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে, বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে। আমরা তো বেসিক টু প্রিমিয়াম কোর্স করতেছি, তাই না? বেসিক টু প্রিমিয়ামে আমরা কোনো ধরনের বেসিকে নো কম্প্রোমাইজ, নো কী জানি বলতাম, ভুলে গেছি তো, নো কম্প্রোমাইজ, আচ্ছা মনে পড়লে বলবো আবার। দেখো সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি মূলত আমাদের হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। দেখো নামের মধ্যে অনেক জিনিসপত্র আছে, নামের মধ্যেই সব কিছু আছে। দেখো সেট গঠন পদ্ধতি, তার মানে তোমাকে বানাইতে হবে,
তার মানে তোমাকে বানাতে হবে। সেট তালিকা পদ্ধতি, তার মানে তোমাকে গঠনে দেওয়া থাকবে, তালিকাতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতিকে আবার কি বলা হয়? রোস্টার মেথড বা টেবুলার মেথড। এই যে এই জিনিসগুলো যখন তুমি জানবা না, তোমাকে যদি হুট করে কেউ বলে টেবুলার মেথড কী জিনিস, তুমি পারবা? তুমি বইটা কোনোদিন খুলেই দেখো নাই, তুমি চলে গেছো অনুশীলনীতে, তাহলে এই লেভেলের পার্থক্যটা তোমার মধ্যে থেকে যাবে। বুঝা গেছে? তাহলে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড এইগুলা। ঠিক আছে, এখন তালিকা পদ্ধতি কি? যে এ পদ্ধতিতে সেটা সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীতে নিয়ে আসতে হয়। ঠিক আছে, এই যে যেমন 2, 4, 6 এগুলো হচ্ছে জোড় সংখ্যার একটা উপাদান, এবং নিলয়, তিশা, শুভ্রা এরা মনে করো ভালো ফ্রেন্ড, এরা মনে করো সবচেয়ে ভালো ফ্রেন্ড, এরা হচ্ছে সেট গঠন করছে এভাবে। ঠিক আছে, এভাবে করা যায় সেট গঠন পদ্ধতিটা কি? এ পদ্ধতিতে সেটার সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। আমি কয়েকটা শর্টকাট করাই। দেখো, সেট প্রকাশের পদ্ধতি একটু এখন থেকে লেখা শুরু করো। সেট, তাহলে সেট কী জিনিস? সেট জিনিসটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে? সেট বলে, তাই না? সেট বলে। এখন আসো, সেটকে মনে রাখবা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়, এবং সেটার মধ্যে যেগুলো থাকে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হয়। সেটার মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কিছু যদি থাকে এগুলোকে বলা হয় সেটের উপাদান। এগুলোকে বলা হয় কি? সেটের উপাদান। ধরো 3টা উপাদান আছে, A, B, C, এবং মিডিলে কমা চিহ্ন ইউজ করতে হয়। বুঝছো? মিডিলে কমা চিহ্ন ইউজ করতে হয়। তাহলে এটা মনে করো এক্সাম্পল। বুঝা গেছে? তাহলে এখন আসো সেটের উপাদান। তাহলে সেটের উপাদান এগুলো কি? এক একটা সেটের উপাদান। এটা হচ্ছে সেট, এটা কি আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে একটা সেট নির্দেশ করে। আর এগুলো কি? এক একটা উপাদান নির্দেশ করে। এগুলো এক একটা উপাদান নির্দেশ করে। উপাদান এই উপাদানই আসলে কি ভাই? উপাদানই হচ্ছে আমাদের এলিমেন্টস। বুঝা গেছে? বুঝছো? তাহলে এ সেটে ধরো বি উপাদান আছে, এটা আমরা পড়বো কিভাবে? এটা এলিমেন্টকে প্রকাশ করা হয়, মনে রাখবা। এলিমেন্টকে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্ট চিহ্ন, এখন পড়বো কীভাবে? পড়বা দেখো, যদি এ সেটের উপাদান হয়, তাহলে এ সেটের উপাদান, তাহলে আগে উপাদানটাকে লিখবা। তাহলে এ বিলংস টু কি? এ, তাই না? এখন যদি কোনো উপাদান এ সেটে না থাকে, ধরো ডি উপাদান এ সেটে নেই, তাহলে ওটা পড়বা কীভাবে? তাহলে ডি উপাদান, এবং এটাকে প্রকাশ করা হয়, মনে রাখবা, এটাকে প্রকাশ করা হয় এভাবে: এ উপাদান এ। বুঝছো? এখন ডি ধরো একটা উপাদান, এই উপাদানটা তোমার হচ্ছে এই সেটে নাই, তখন এটাকে পড়তে হয় কীভাবে? ডি ডাজ নট বিলংস টু কোনটা? কী সেট ধরছি আমি? এ সেট। তাহলে এটাকে আবার পড়তে হয় কীভাবে? আবার বাংলা লিখতে হয় এভাবে, ধরো ডি উপাদান নট ইকুয়াল, ঠিক আছে, তাহলে এটা কি? এর। বুঝছো? তাহলে জিনিসগুলো সুন্দর মতো একটু নোট করে ফেলবা, সুন্দর মতো। এবার সেট প্রকাশের পদ্ধতি কত প্রকার? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2 প্রকার। নতুন একটা টপিক দাও, সেট প্রকাশের পদ্ধতি।
সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের। সেট প্রকাশের পদ্ধতি 2 প্রকার, বা সেটকে 2 ভাবে প্রকাশ করতে হয়। 1 যথা, 1 তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, বুঝছো? তো তালিকা পদ্ধতি আর হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা শর্টকাট লিখে দিই। শর্টকাট কোনটাকে চিনবা কীভাবে? এটাকে চিনবা কীভাবে? এটাকে চিনবা কীভাবে? শর্টকাট আমাদের মেনলি এখান থেকে এমসিকিউগুলো আসবে, অ্যান্ড হচ্ছে এমসিকিউ দেখে খুব দ্রুত আঁকাইতে হবে। আমরা তো এমসিকিউ হ্যাকার সিরিজে করবই, তার পাশাপাশি এখানে যেহেতু করতেছি আমরা একটু বেসিক ধারণাগুলো নিয়ে নিই, বুঝছো? এখান থেকে দেখো তো শর্টকাটটা কি? শর্টকাট সেট তালিকা পদ্ধতি থেকে শর্টকাটে মনে রাখবে কীভাবে? মনে রাখবা সংখ্যা দিয়ে থাকবে, সংখ্যা থাকবে। সংখ্যা থাকবে। তাহলে সংখ্যা থাকলে কী হবে? এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সংখ্যা ছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা মনে রাখার দরকার নেই, কিন্তু আমি তোমাকে পাশাপাশি জাস্ট ফর্মালিটি মেনটেনের জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। একটা মনে রাখবা, বাকিটা এমনিতে মনে থাকবে। তাহলে শর্টকাট কিছু চিহ্ন থাকবে, কিছু চিহ্ন যেমন যেন, তারপরে তোমার এলিমেন্ট, তারপরে তোমার ABCN, এগুলা বিভিন্ন ধরনের চিহ্ন থাকতে পারে, ঠিক আছে? তাহলে কিছু চিহ্ন থাকবে। বাংলা কথা থাকবে, বাংলা কথা, কিছু চিহ্ন বাংলা লেখা থাকবে। তাহলে দেখে যাতে বলে ফেলতে পারো, এটা এই কারণে লিখে দিলাম, দেখে যাতে বলে ফেলতে পারো, বুঝছো? বুঝা গেছে? ওকে, তাহলে এগুলো একটু মনে রাখবা, তাহলেই হবে। অ্যান্ড বইটা তো পড়বা, অবশ্যই বই পড়তে হবে। এবং এই যে এটাকে আমাদের যেন চিহ্ন বলা হয়, যেন কি বলা হয় জানো? এটাকে আমাদের যেন চিহ্ন বলা হয়, যেন। অ্যান্ড ইংরেজিতে এটাকে বলা হয় সাচ দ্যাট। ওকে, এটা মনে রাখবা। ওকে, এটা দ্বারা যেন চিহ্ন। ওকে, এবার আসো আমরা উদাহরণ থেকে ম্যাথ করা শুরু করি। এরপরে এর আগে আমাদের আরও কিছু জিনিসপত্র জানতে হবে। যেমন প্রথম অধ্যায়ে এগুলো আলোচনা করতে হয়। প্রথম অধ্যায়ে এগুলো আমাদের আলোচনা করতে হয়। যদি প্রথম অধ্যায়ে আলোচনা না করো, তাহলে আমরা হচ্ছে প্রথম অধ্যায় যেহেতু শুরু করি নাই, একদম দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি, তাহলে আমি একটু ওই জিনিসপত্রগুলো একটু লিখে দিই, দেন হচ্ছে আমরা শুরু করে দেবো ম্যাথ করা, ঠিক আছে? বিভিন্ন ধরনের সংখ্যা, টপিক দাও। বিভিন্ন ধরনের সংখ্যা। হ্যাঁ, আজকে নিলাম তো। আজকে ফিজিক্স নেইনি তো, কেমিস্ট্রি নিয়েছি আজকে। ম্যাথে করলাম মনে হয় না, ফিজিক্স তো কালকেরটা। তাহলে কালকেরটা তো আমি মনে হয় ডাউনলোড করে আপলোড করছি। আচ্ছা থাক, ওটা আপলোড করছি আমি। সো দেখো, আমরা বিভিন্ন ধরনের সংখ্যা টপিক দিতে বললাম, তাই না? বিভিন্ন ধরনের সংখ্যা, সংখ্যা। দেখো, বিভিন্ন ধরনের সংখ্যা বলতে আমাদের হচ্ছে যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা রিলেটেড যে সকল সংখ্যাগুলো আছে, ওই সংখ্যাগুলো আর কি। প্রথমত আমাদের স্বাভাবিক সংখ্যা, আমাদের সেটের অধ্যায়ে যতগুলো প্রয়োজন হবে ততগুলোই লিখবো, বাকিগুলো আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে গিয়ে শিখবো। সো প্রথমেই হচ্ছে আমাদের কী লাগবে বলো তো? আমাদের বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার, এটাকে বলা হয় রিয়াল নাম্বার।
বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এটাকে প্রকাশ করা হবে কি দিয়ে ভাই? প্রকাশ করা হবে মনে রাখবা আর দিয়ে, প্রকাশ করা হবে আর দিয়ে। আর হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাতে সব ধরনের সংখ্যা থাকবে, সব ধরনের বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাতে সব ধরনের সংখ্যা থাকবে। যেমন তোমার ধনাত্মক সংখ্যা থাকতে পারে, ঋণাত্মক সংখ্যা থাকতে পারে, শূন্য থাকতে পারে, আবার -1 +1 ভগ্নাংশ, যে কোনো সংখ্যা, সব ধরনের সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি ধরো 1 1 2, তারপর -1 -1, তারপরে 3/2, তারপরে তোমার মনে করো √2, তারপরে তোমার যে কোনো ইচ্ছা, যে কোনো, তাহলে যে কোনো সংখ্যা। তাহলে মূলত সংখ্যা হলেই কিসের মধ্যে পড়বে? সেটা বাস্তব সংখ্যা, সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেটা মনে রাখবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ইংরেজি কি ভাই? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। এবং এটাকে প্রকাশ করা হবে কি দিয়ে? প্রকাশ করা হয় বড় হাতের এন দিয়ে। এবং এন সমান মনে রাখবা, এন সমান মনে রাখবা, এগুলো হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এন হচ্ছে আমাদের সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক, শূন্য বাদে, কিন্তু শূন্য বাদে। তাহলে এটা শূন্য বাদে, এটা লিখে রাখি, শূন্য বাদে। শূন্য এখানে থাকা যাবে না, শূন্য ছাড়া, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এন সমান কি? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এটার উদাহরণ কি হতে পারে? আসো, উদাহরণ 1 2 3 4 ... চলতেই থাকবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে সকল ধরনের পূর্ণ সংখ্যা। এখন সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যা বা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট আমি যদি এভাবে প্রকাশ করি, এটা একটা সেট হয়ে যায় না? তাহলে এটা একটা সেট নির্দেশ করে। তো এই যে একটা সেট, এই সেটটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার একটা সেট। সেটকে আরও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের অসীম সেট আর একটা সসীম সেট। এগুলো আমরা দেখবো সামনে দেখবো, কোনো সমস্যা নেই। ওকে, আসো 3 নম্বর ধরো তোমার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে আমার মনে হয় মৌলিক সংখ্যাকে কিউ দিয়ে প্রকাশ করতে হয়, কিউ দিয়ে। ঠিক আছে, যদি সম্ভব। ভুল হইলে সরি ফর দ্যাট, ভুল হইতে পারে, বলা যায় না। ঠিক আছে, মৌলিক সংখ্যা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা মনে আছে কিউ দিয়ে প্রকাশ করতে হয়। ম্যাথ বইটা, আচ্ছা মৌলিক সংখ্যা, আচ্ছা লাগবে না, থাক, সমস্যা নেই। তোমরা প্রথম অধ্যায়টা একটু চেক দিয়ে এটা যদি ভুল হয় এটা ঠিক করে নিও, বুঝছো? তাহলে মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যা অন্য কোনো সংখ্যার উপর নির্ভর করে না। তাহলে যে সকল সংখ্যা অন্য কোনো সংখ্যার উপর নির্ভর করে না। তো যে সকল সংখ্যা অন্য কোনো সংখ্যার উপর নির্ভর করে না, বা আমি হচ্ছে গণিতের ভাষায় যদি এই সংখ্যাটা দিতে চাই, এই সংখ্যাটা যদি গণিতের ভাষায় দিতে চাই, যে সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, সেই সংখ্যা এবং এক ব্যতীত সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। তাহলে মৌলিক সংখ্যায় মূলত কী পাবা? মৌলিক সংখ্যা হবে তুমি ভাগ করলে বা গুণ করলে, তুমি গুণ করলে তো না, ভাগ করলে যে সংখ্যাকে ভাগ করলে 1 এবং
ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। শেষ সংখ্যাগুলো কি? শেষ সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। শেষ সংখ্যাগুলো কি? মৌলিক সংখ্যা। দেখো কয়েকটা উদাহরণ দিই। যেমন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলো সাধারণত বিজোড় হয়, লিখে রাখো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, একমাত্র জোড় সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। ঠিক আছে, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। এবং কি মনে রাখবা ভাই, মৌলিক সংখ্যাগুলো সাধারণত মৌলিক সংখ্যা সাধারণত কি হয়? বিজোড় হয়। ঠিক আছে, শুধুমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখো, আবার এই সংখ্যাগুলোকে তুমি গুণ করে মিলাতে পারবে না, মানে একাধিক গুণিতক পাওয়া যাবে না। ওই সংখ্যা এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার গুণিতক পাওয়া যাবে না, বুঝছো? সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার গুণিতক পাওয়া যাবে না। সে আমরা এভাবেও বলতে পারি। আমরা মৌলিক সংখ্যার উদাহরণগুলো, এক্সাম্পলগুলো এখানে দিয়ে দিই। দেখো, মৌলিক সংখ্যা সাধারণত বিজোড় হয় এবং এই বিজোড় সংখ্যা ছাড়া বা এই সংখ্যাকে তুমি হচ্ছে গুণ করে মিলাইতেও পারবে না, বা সেই সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণিতকও পাবা না তুমি। সো দেখো, উদাহরণ যদি দেই আমরা, এক্সাম্পল বুঝছো? দেখো, তাহলে এটা হবে 3, তারপরে কি 5, তারপরে তোমার 7, 11, 9 কেন হলো না? 9কে তুমি গুণ করে মিলাইতে পারবা। দেখো 9 সমান 3 3কে 9, দুইটার গুণিতক রূপে প্রকাশ করা যাচ্ছে, যে 3 গুণ করে তুমি মিলাই দিতে পারতেছো। ঠিক আছে, তাহলে 9 হবে না, এটা মৌলিক সংখ্যা হবে না। বুঝা গেছে? তাহলে 9 হবে না, কত হবে? 13 হবে। ঠিক আছে, এরপরে 15 হবে, তাই না? 15 হবে, গর্ধব গাধা নাকি তুমি? 15 হবে না, 15 বলা যাবে না, 15 বলা যাবে না। ঠিক আছে, তাহলে 13 পরে 15 না, 15 পরে 17, এরপরে মনে করো 19, এভাবে চলতেই থাকবে, এরপরে 19 চলতেই থাকবে ইত্যাদি। বুঝছো? তাহলে এগুলো এক একটা কি? মৌলিক সংখ্যা। এগুলো একটা মৌলিক সংখ্যা, এগুলো এক একটা মৌলিক সংখ্যা। ওকে, এরপরে আর কয়েকটা সংখ্যা, আর দুইটা মাত্র সংখ্যা আমরা জানবো, তারপরে হচ্ছে আমরা চলে যাবো, একদম ম্যাথ করতে যাবো। হ্যাঁ, এগুলো এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ তোমার অনেক বেশি কাজে লাগবে, যখন হ্যাকার সিরিজ দেখবো। বুঝছো? তো দেখো, আমরা হচ্ছে কত নম্বর এবার? 4 নম্বর মেবি। তাহলে এবার হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক। এটা মূর্ধন্য হবে, সরি মূর্ধন্য। হ্যাঁ, গুণিতক। দেখো, গুণিতক কি? গুণিতক হচ্ছে নামতা গুনতে হবে, নামতা গুনতে হবে। নামতা গুনতে যত পারবা তত তুমি গুণিতক চিনতে পারবা। বুঝছো? তত তুমি গুণিতক চিনতে পারবা। অ্যান্ড বেসিক সংজ্ঞা একদিকে আমরা শর্টকাটে মনে রাখছি এভাবে। ঠিক আছে, ওকে। সো গুণিতকের নামতা গুনতে হবে। দেখো তো, তুমি জিনিসটা দেখো তো, 3-এর গুণিতক, ধরো 3-এর গুণিতক তোমাকে আমি বের করতে বললাম। 3-এর গুণিতকগুলো কি? কি বলো তো, 3-এর গুণিতকগুলো কি? তোমাকে কী করতে হবে? নামতা গুনতে হবে। কার নামতা? যার গুণিতক তার নামতা। 3, এরপরে 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15। বুঝছো কেন নামতা গুণা বললাম? বুঝা গেছে?
এবার 4-এর গুণিতক যদি বের করতে বলি, 4-এর গুণিতক বলো তো। 4 4 দুগুণে 8, 3 4-এ 12, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো একটা 4-এর গুণিতক। যদি 5-এর গুণিতক বলি, 5-এর গুণিতক, 5 একটি সংখ্যা এবং এর গুণিতক বের করতে হবে। তাহলে 5 5 1-কে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 20, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো একটা গুণিতক। আরেকটা কি জানা লাগবে আমাদের? গুণনীয়ক জানা লাগবে। গুণনীয়ক, আমাদের গুণনীয়ক জানতে হবে। গুণনীয়ক জানতে হবে, গুণনীয়ক। সো গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে, তুমি মনে রাখবা, এটা ভাগ করে মিলাইতে হবে, বা কী করতে হবে? ভাগ করে বা গুণ করে মিলাতে হবে, গুণ করে মিলাতে হবে, গুণ করে মিলাবে, গুণ করে মিলাইতে হবে। গুণ করে মিলাতে হবে, বুঝছো? ওকে, গুণ করে মিলাতে হবে। দেখো তো কথার যুক্তি আছে কিনা। গুণ করে মিলাইতে হবে, তার মানে তোমাকে আমি বললাম যে 36-এর গুণনীয়ক বের করো। আমি বললাম, ধরো কোশ্চিন 1 দিলাম, কোশ্চিন 1, ঠিক আছে, যে 36-এর গুণনীয়কগুলো কত? 36-এর গুণনীয়ক তুমি কী করবা? গুণ করে মিলাবা। 36 গুণ করবা কীভাবে? 1 দিয়ে শুরু করবে, 1 × 36, তাহলে এটা সমান 36 পাবা। তাহলে 2 × 36 মিলাতে হবে, তাহলে 2 × কত করবা বলো? 18। এবার 3 দিয়ে শুরু করবা, 3 × কত? 12, তাই না? এবার 4 দিয়ে শুরু করো, 4, তাহলে 3 4, 3 4-এ 12, 4 করো বলো তো। 4 লং 36, তাই না? 4 লং 36। এবার 5 দিয়ে যাবে? যাবে না। 6 দিয়ে যাবে? 6 দিয়ে যাবে। 6 6 36। একটা জিনিস মনে রাখবা, যখন একই সংখ্যা চলে আসবে, দেখো এই পাশে ডান পাশে বাম পাশে একই সংখ্যা যখন চলে আসবে তখন থেমে যাবা। ডান পাশ বাম পাশ যখন একই সংখ্যা চলে আসবে তখন থেমে যাবা, আর গুণ করতে হবে না, এখন গুণনীয়কগুলো নির্ণয় করবা কীভাবে? এখন তুমি মনে করো 36-এর গুণনীয়কের সেট, ধরো 36-এর গুণনীয়কের সেট আমি তোমাকে বললাম এ, বা 36-এর গুণনীয়কে তুমি নির্ণয় করতে চাও, একদম সেটে পরে যাচ্ছি যে 36-এর গুণনীয়ক, অতএব দিয়ে লিখতেছ 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। সো এটা সমান কী হবে বলো তো? এটা সমান তুমি দেখো যেদিক দিয়ে গণনা শুরু করছো, এই যে এদিক দিয়ে গুণ করা শুরু করছো না, এদিক দিয়ে গুণ করা শুরু করছো, তাহলে এদিক দিয়ে নামবা, অ্যান্ড এদিক দিয়ে উঠে যাবা, বুঝছো? এই যে এ পর্যন্ত আসবা, দেন হচ্ছে যে সংখ্যাগুলো পাবা সেই সংখ্যাগুলো বসাবা। দেখো প্রথমে কি পাইছো? 1, প্রথমে 1, পরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে কি ভাই 5 দিয়ে নাই 6, তারপরে 6 একবার নিছো, একবার নিলে আর নেওয়া লাগবে না, তারপরে 9, তারপরে কত? 9, তারপরে 12, তারপরে কত ভাই? 18, তারপরে 36, তারপরে হচ্ছে 36। তাহলে এগুলো হচ্ছে একটা কি? 36-এর গুণনীয়ক। তাহলে দেখো একটা জিনিস তোমাকে আমি আরেকটা এক্সট্রা নলেজ দিই, গুণনীয়কগুলো সাধারণত নির্দিষ্ট করা যায়, কিন্তু গুণিতক কোনোভাবে নির্দিষ্ট না। দেখো তো গুণিতক তুমি গুণ করে অসংখ্য সংখ্যা পর্যন্ত নিয়ে যেতে পারবা, কিন্তু গুণনীয়ক দেখো তো এই কোটার বাইরে কি অন্য কোনো গুণিতক পাওয়া সম্ভব? গুণনীয়ক পাওয়া কিন্তু সম্ভব না। তাহলে গুণনীয়কগুলো নির্দিষ্ট, আর গুণিতকগুলা সাধারণত অসংখ্য হয়ে থাকে। এবার আমরা অনায়াসে ম্যাথে যাইতে পারি, তবে ম্যাথে যাওয়ার আগে কিছু চিহ্ন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, সেটের বিভিন্ন চিহ্ন। এবার আমাদের নতুন একটা টপিক, সেটের বিভিন্ন চিহ্ন নিয়ে পড়াশোনা করতে হবে। সেটের বিভিন্ন চিহ্ন, আমরা সেট চিনব, ঠিক আছে? সেট চেনার সাথে সাথেই যাতে আমরা চিহ্ন দেখেই বলে দিতে পারি এটা কোন ধরনের সেট, আমরা যাতে সাথে সাথে চিনে ফেলতে পারি। তোমার নাম শুনেই তো তোমাকে মানুষ চিনে ফেলে না যে ও হচ্ছে ওইটা। তোমার নাম শুনেই যেমন তোমাকে চিনে ফেলে, তেমন তোমার ফেস দেখেও তো তোমাকে চিনে ফেলে, তাই না? তাহলে সেটকে এমনভাবে চিনে ফেলতে হবে যাতে তোমার কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। তাহলে এবার টপিক দাও, সেটের বিভিন্ন চিহ্ন।
সেটের বিভিন্ন চিহ্ন। দেখি এক এক করে। প্রথমত সেটকে প্রকাশ, বড় হাতের অক্ষর, সেট 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 সাধারণত কী দিয়ে প্রকাশ করতে হয়? বড় হাতের অক্ষর। বড় হাতের অক্ষর হবে সেট, তাই কি না বলো? ফর এক্সাম্পল, এ একটা সেট, এ বি এগুলো একটা উপাদান, ঠিক আছে? এখন উপাদান 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 চিহ্ন কোনটা? উপাদান চিহ্ন হচ্ছে এইটা, বুঝছো? বুঝে গেছে? এবার একটা যেন চিহ্ন আছে, সেটা হচ্ছে যেন চিহ্ন। সো যেন চিহ্ন, এইটা হচ্ছে যেন চিহ্ন, বুঝছো? এটা যেন চিহ্ন, যেন তীর চিহ্নটা না, আবার তীর চিহ্নটা আবার মনে করেন না যে তীর চিহ্ন সহ কিন্তু না, ঠিক আছে? এরপরে আমাদের সংযোগ চিহ্ন, সংযোগ চিহ্ন, সংযোগ। এরপরে ছেদ চিহ্ন, এভাবে থাকলে এটাকে বলা হয় ছেদ চিহ্ন, ছেদ, বুঝছো? এরপর এটাকে বলা হয় ক্রস, সেটার ভাষায় এটাকে কী বলা হয়? ক্রস বলা হয়, ক্রস। সাত হচ্ছে আমাদের শক্তি সেট, পি অফ এ, এটাকে বলা হয় শক্তি সেট, এরপর কি বলো? আরও অনেকগুলোই আছে। পূরক সেট, পূরককে প্রকাশ করতে হয় এভাবে, এ পূরক। এ পূরক সমান মনে রাখবা, এ পূরক সমান যার উপর পূরক সেটাকে ইউনিয়ন থেকে বাদ দিতে হয়, হচ্ছে ইউনিয়ন সেট, ইউনিয়ন। এটা কি? এটা হচ্ছে সার্বিক সেট, যে সেটের মধ্যে সবাই বিদ্যমান থাকে, বুঝছো? এরপরে মনে করো বাদ সেট, তাহলে এ বাদ বি বা বি বাদ, এরকম না কিন্তু এরকম, ঠিক আছে? তাহলে এটা হতে পারে, অথবা এ বাদ বি, যে কোনো সেট। তাহলে প্রথমটা থাকলে প্রথমটা অনুযায়ী দ্বিতীয়টা পড়তে হয়, এ বাদ বি, ঠিক আছে? সো এটা সমান কী লেখা যায়? সমান প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, এ মাইনাস বি, বুঝে গেছি? এ মাইনাস বি। হ্যাঁ, আর কি আছে বলো? সেট, উপাদান, যেন, তারপরে সংযোগ, ছেদ, ক্রস, শক্তি সেট, পূরক সেট, বাদ সেট। এবার মনে করো ভেনচিত্র, এগুলো দিয়ে কোনো এমসিকিউ আসবে না, কিচ্ছু আসবে না, শুধুমাত্র আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। ভেনচিত্রতে মনে রাখবা 2 ধরনের বৃত্ত ইউজ করতে হয়, বৃত্ত এবং আয়তক্ষেত্র, তার সাথে ত্রিভুজ ক্ষেত্র ইউজ করা যেতে পারে, কিন্তু তোমাদের বইয়ে কোনো আলোচনা নেই, হায়ার স্টাডিজে দেখতে পাইতে পারো, ঠিক আছে? এটা মনে করো সার্বিক সেট, যে আয়তক্ষেত্রটা সার্বিক সেট হয়, এটা মনে করো এ সেট, আর এটা মনে করো বি সেট, বুঝছো? এই মোটামুটি সেটের চিহ্ন, তাহলে ওভারঅল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চিহ্ন নিয়ে আলোচনা করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট চিহ্ন।
ইম্পর্টেন্ট চিহ্ন এটা কি এই, এটাকে বলা হয় যেদিকে হাঁ করে থাকবে, এই যে দেখো এই যে হাঁ করে আছে, এই যে মনে করো এই যে লাইট আঁকাবা, লাইট এই মনে করো লাইট আঁকাবা, ঠিক আছে, এই লাইট আঁকাচ্ছ। লাইটের কি থাকে বলো তো, লাইটের পিছনের অংশটা কী থাকে, পিছনের অংশটা সরু থাকে, আর সামনের অংশটা কী থাকে, অনেক বড় থাকে, সামনের অংশটা বড় থাকে। তাহলে সামনের অংশটা বড় থাকে, তাহলে এই অংশটা কী হয়, এই অংশটা অলওয়েজ বড় থাকবে, এই অংশটা বড় থাকবে, এই অংশটা বড়, আর এই অংশটা কি ছোট, এই অংশটাকে বলা হয় ছোট। ঠিক আছে, টেকনিক বুঝছো, টেকনিক। এটা যদি মনে না থাকে দেখো এই যেভাবে, এভাবে দেখো, দেখো এই অংশটা আর এই অংশটা মিলাও, এই অংশটা, তাহলে এই অংশটা কী হচ্ছে দেখো তো, বড় হচ্ছে না। তুমি তোমার বডি থেকে চিন্তা করবা, এই অংশটা বড়, এই অংশটা ছোট, তাহলে এটা যেদিকে থাকবে এই অংশটা যেদিকে থাকবে সেটা বড় নির্দেশ করবে, এই অংশটা যেদিকে থাকবে সেটা ছোট নির্দেশ করবে, বুঝছো। তাহলে এটা আমাদের মাইক দিয়ে বোঝানোর কোনো প্রয়োজনও নাই, তাহলে আপাতত এটা বুঝছো, তাহলে এটা বড় অংশ, এটা ছোট অংশ। এখন যদি এরকম দেওয়া থাকে, এরকম দিয়ে থাকলে, তাহলে এই পাশটা তো ছোটো অংশ, আর এই পাশটা কি, এই পাশটা হচ্ছে বড় অংশ, এবং এই পাশের নিচে যদি টান দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে বড় অথবা সমান, এটা হচ্ছে বড় অথবা সমান, এটা হচ্ছে সমান চিহ্ন বোঝায়, সমান। তাহলে এটাকে পড়বো কীভাবে, এদিক যদি বড় হয়, ধরো এক্স হচ্ছে এদিকে আসে, তাহলে এক্সের চেয়ে বড়, এক্স হচ্ছে বড় কার চেয়ে, মনে করো 2 এর চেয়ে, ঠিক আছে, 2 এর চেয়ে বড়, এরকম বোঝায়। তাহলে এটাকে হচ্ছে বড় অথবা সমান বলে, এটাকে বড় অথবা সমান বলে, ঠিক আছে। সব কিছু ক্লিয়ার। এবার আমরা ম্যাথে ঢুকে যাবো, একদম সুপার লেভেলের ম্যাথে ঢুকে যাবো, একদম ওরা ধরা প্র্যাকটিস করবো, দেন হচ্ছে আজকের ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে। দেখো প্রথমে উদাহরণে আছে আমাদের সেট গঠন পদ্ধতি। আচ্ছা, আমরা অনুশীলনীটা আগে চেক দিই। এই যে অসীম সেট, সসীম সেট এগুলো একটু দেখাই দিই। সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, বা ধরো 1 থেকে 20 পর্যন্ত, তোমাকে বলে দিল একটা সেট বলে দিল স্বাভাবিক সংখ্যা, এবং 1 থেকে 20 পর্যন্ত, তাহলে দেখো নির্দিষ্ট করা যাচ্ছে। কিন্তু এই সেটটাকে তোমাকে যদি বলে দেয় এভাবে, বলে দেয় যে ন্যাচারাল নাম্বারের একটা সেট, তোমাকে বলে দিল যে এনের একটা সেট, তাহলে এন ন্যাচারাল নাম্বার কি শেষ আছে, কোনো ধরনের কোনো শেষ নেই, এটা চলতেই আছে, ডট দিয়ে চলতেই থাকবে। তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, তো কোনো ধরনের কোনো নির্দিষ্ট নাই, তাহলে এটা চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে একটা আমাদের অসীম সেট। সসীম যেটাকে নির্দিষ্ট করা যায়, অসীম হচ্ছে যেটা নির্দিষ্ট করা যায় না, ঠিক আছে, যেটার কোনো সীমা নেই, সেটা অসীম, আর যেটার কোনো সীমা আছে সেটা হচ্ছে সসীম। তো এই যে বইয়ে সুন্দর করে উদাহরণগুলো দেওয়া আছে, এগুলো পড়ে নেবা, সসীম সেট, ঠিক আছে। আরও একটা সুন্দর ধরনের সংখ্যা আমাদের বাদ পড়ছে, আল্লাহ, পূর্ণ সংখ্যা। আমাদের সংখ্যার মধ্যে একটা সংখ্যা বাদ পড়ছে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেখানে সংখ্যাগুলো লেখা আছে ওখানে হচ্ছে অ্যাড করে দিবা, পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করতে হয়, মনে রাখবা। পূর্ণ সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করতে হয়, কী দিয়ে প্রকাশ করতে হয়, জেড দিয়ে। এবং জেড সমান লেখা যায় শূন্য সহ +-1, +-2, +-3 ইত্যাদি, বুঝছো। তাহলে এগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সেট যদি বলে তাহলে এভাবে ঘিরে দিতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা মানে কি, ধনাত্মক থাকবে, ঋণাত্মক থাকবে, ঋণাত্মক সহ, শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমাদের পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কী বলে, পূর্ণ সংখ্যা বলে। বুঝাতে পারছি? ওকে। ফাঁকা সেট, আমাদের ফাঁকা সেট, এটা থেকে এমসিকিউ আসে, প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। এই যে এগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। এই যে ফাঁকা সেটকে একটু পরে দিই। ফাঁকা সেট বা ইম্পটি সেট, যে সেটের উপাদান নেই তাকে কী বলে, তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে কী দিয়ে প্রকাশ করতে হয়, দেখো, ফাঁকা সেটকে এই যে এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। কোন চিহ্ন ভাই? ফাঁকা সেটকে এই চিহ্ন দিয়ে, এই যে এর মধ্যে দিয়ে কেটে দিতে হবে, এটা ফাই চিহ্ন বলা হয়। এটা হচ্ছে ফাঁকা সেট। বইয়ে আছে, প্যারা নিও না। ফাঁকা সেট তো যখনই পড়বা, খাতার চেয়ে বইটাকে বেশি গুরুত্ব দিবা। আমার নোটের চেয়ে বইটাকে বেশি গুরুত্ব দিবা। অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রেও সেম, ম্যাথের ক্ষেত্রেও সেম, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম। আমার চেয়ে বইকে বেশি গুরুত্ব দিবা, বুঝছো। আমি তেমন কিছুই না, আমাকে গুরুত্ব দেওয়ার মতো আমি তেমন কিছুই না, বুঝছো। ওকে, বইটাকে বেশি গুরুত্ব দিবা। ফাঁকা সেটকে আরও একটা ভাবে প্রকাশ করা হয়। ফাঁকা সেট, ধরো ফাঁকা সেটকে প্রকাশ করতে হবে কীভাবে,
ফাঁকা সেটকে প্রকাশ করতে চাই, তো প্রকাশ করতে চাই মনে করো, প্রকাশ করবা কীভাবে? ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করতে হয় অথবা এভাবে প্রকাশ করতে হয়। ভুল কোনটা? ভুল দেখো, যদি মনে করো যে এটা একটা ফাঁকা সেট এবং এই ফাঁকা সেটের এটা একটা প্রকাশিত রূপ, তাহলে এই জিনিসটা ভুল, এই জিনিসটা করা যাবে না, বুঝছো? ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত? ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত বলো? ফাঁকা সেটের উপাদান সংখ্যা 0, ফাঁকা সেটের উপাদান সংখ্যা 0 এবং ফাঁকা সেটের শক্তি সেট কত? শক্তি সেটের মান কত ফাঁকা সেটের বলতে পারবা? আচ্ছা আসতেছি, কোনো সমস্যা নেই, এটা ভেনচিত্র শেষ। এরপরে মনে করো উপসেট, উপসেট জিনিসটা কি? উপসেট একটা সেট, উপ মানে কি বড়, উপ মানে কি? উপ মানে ছোট, উপ মানে কি? ছোট। দেখো সেট ছিল, সেট বই থেকেই পড়বা, সেট ছিল, এই সেট থেকে মনে করো তুমি উপসেটে যাবা, উপসেট। আচ্ছা তুমি এটা বুঝতে হবে না, দেখো জেলা বুঝো, জেলা, এরপরে উপজেলা, বলো তো পার্থক্য কোথায়? বলো? জেলা সাধারণত বড় হয়, উপজেলা সাধারণত ছোট, উপজেলা সাধারণত কি? ছোট। তাহলে অবশ্যই উপসেটটা ছোট হবে, এখন উপসেটটা কি জিনিস? ধরো এ একটা সেট, এ বি সি, এখন এ সেটের সকল উপাদান যদি অন্য একটা সেট, ধরো বি সেটে বিদ্যমান থাকে সকল উপাদান, এ সেটের সকল উপাদান ধরো, বা এক বা একাধিক উপাদান, ধরো এটা একটা উপাদান, তাহলে এই বি সেটটাকে বলা হয় বা এ সেটের উপসেট, বি সেটটাকে বলা হবে কি? এ সেটের উপসেট। বোঝা যাচ্ছে কি বলো তো? হ্যাঁ, ফাঁকা সেট ওইটা, ফাঁকা সেট আরেকটা হচ্ছে ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। সাইমন, ফাঁকা সেট এই যে যেটা ভুল দেখাইছি এটা কিন্তু পরীক্ষায় দেয়, এই জিনিসটা ভুল করা যাবে না, এই জিনিসটা ভুল করবা না, বুঝছো? বুঝা গেছে? प्यार का दुआ है, মন মাঝি খবর দা আমার তোরে যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবর দা। ঠিক আছে, দেখো ফাঁকা সেট আর উপসেট তাহলে বোঝা গেছে। উপসেট বুঝছো? উপসেট তাহলে যে এ বি একটি সেট, এ সেটের উপসেট হচ্ছে এ দুগুলা, তাহলে এ গঠন করা যায়। তাহলে এই যে উপাদান না নিয়ে ফাঁকা সেট এটাও গঠন করা যায়। মনে রাখবা ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, এটা তো লিখে থাকার কথা। ও এই যে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, এই যে কোনো ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, এগুলো কিন্তু এমসিকিউ আসবে। এবং উপসেটের চিহ্ন এই যে এটা, ঠিক আছে? উপসেটের চিহ্ন হচ্ছে এই যে এভাবে লিখতে হয়। এগুলো প্রত্যেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বই থেকে পড়বা, নোট করে দিলাম না যাতে সময় নষ্ট না হয়, বুঝাই দিচ্ছি জাস্ট, ঠিক আছে? চলে আসো প্রকৃত উপসেট মানে মনে রাখবা কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলো উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে, প্রকৃত উপসেট একই জিনিস, উপসেটের মধ্যেই, শুধুমাত্র যে সেট থেকে নিবা সেই সেটটাকে ধরা হবে না, এবং উপসেট সংখ্যা সাধারণত এখানে হচ্ছে আরও কয়েকটা জিনিস করাই। উপসেট সংখ্যা সাধারণত 2 টু দি পাওয়ার n, এটা একটু লিখে রাখবা। উপসেট সংখ্যা সাধারণত কি? 2 টু দি পাওয়ার n। উপসেট সংখ্যার সাথে সাথে এটা আবার পাওয়ার সেটও মনে রাখবা, পাওয়ার সেট বা শক্তি সেটের সংখ্যা। শক্তি সেটটাই মূলত উপসেট নির্দেশ করে, বুঝছো? শক্তি সেটের উপাদান, শক্তি সেটের উপাদান মনে রাখবা 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1, সরি এটা হচ্ছে শক্তি সেটের উপাদান। এটাও এখন প্রকৃত উপসেট সমান কি? 2 টু দি পাওয়ার n, মাইনাস হচ্ছে 1, 2 টু দি পাওয়ার n থেকে একটা সেট বাদ দিবা,
একটা সেট বাদ দিবা, তাহলে ওটা হয়ে যাবে প্রকৃত উপসেট। বুঝছো? তো এই তিনটা একটু মনে রাখবা। এখান থেকে অনেক বেশি এমসিকিউ আছে, আমি এমসিকিউ আজকে হচ্ছে করাবো। এমসিকিউ যখন পড়াবো তখন এটা হচ্ছে করাবো। ওকে ওকে। আল্লাহ, অনেক বেশি অনেক বেশি ঘুম ধরতেছে, বুঝছো? ঘুম অনেক বেশি কম হয়ে গেছে আজকে, এই কারণে এই অবস্থা। সমস্যা নেই, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। প্রকৃত উপসেটের সংখ্যা, এই যে প্রকৃত উপসেটকে চিহ্নিত করতে হয় কীভাবে? প্রকৃত উপসেটকে চিহ্নিত করতে হয় মনে রাখবা এই চিহ্ন দিয়ে, ঠিক আছে? এই চিহ্ন দিতে হয় না, শুধুমাত্র এই চিহ্ন ইউজ করতে হয়। বুঝে গেছে? এইবার সেটের সমতা মনে রাখবা। দুটি সেটের উপাদান সংখ্যা যদি সমান হয়, তাহলে এটা হচ্ছে সেটের সমতা। তাহলে দেখো সেটের সমতা, মনে করো এ একটা সেট, 1 2 2 3 3, অসংখ্য উপাদান আছে, কোনো সমস্যা নেই। বি 1 2 3, তাহলে দেখো তো এ সমান বি বলতে পারবা? পারা যাবে। কীভাবে? এইটাকে আমি যদি এভাবে লিখি, এ সেটটাকে আমি যদি এভাবে লিখি, 1 সবগুলো 1 থেকে একটা 1 লিখলাম, সবগুলো 2 থেকে একটা 2 লিখলাম, সবগুলো 3 থেকে একটা 3 লিখলাম। তাহলে এটা বি সেটটা দেখো তো কী ছিল, 1 2 3, দেখো তো এটা আর এটা মিলে। তাহলে আমি বলতে পারি এখান থেকে, বলো তো এ সমান বি বলতে পারি না? এ সমান বি বলতে পারি। তাহলে এই যে সেটের সমতা মানে কি, দুটা সেটের উপাদান সমান। কি সমান? আলটিমেট তোমার দেখে মনে হতে পারে অনেক বেশি কম, তাহলে আলটিমেট হচ্ছে কি, আলটিমেট একই জিনিস, ঠিক আছে? সেটের সমতা, সেটের অন্তর অলরেডি করাছি, এ বাদ বি আমি করাছি, ঠিক আছে? এত বেশি সময় নিলে দেখা যাবে আমাদের অনেক বড় লেকচার হবে, তোমরাই দেখবা না, এটাই ঝামেলা। সার্বিক সেট, যে সেটের সব সেট যে সেটের মধ্যে বিদ্যমান থাকে। পূরক সেট মানে এই যে ইউনিয়ন থেকে বাদ দিতে হয়, দেখাইছি। সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের যোগফলকে কী বলে? সংযোগ সেট বলে। দুই বা ততোধিক সেটের যোগফলকে কী বলে? সংযোগ সেট বলে। বুঝা গেছে? এরপরে নিশ্চিত সেট, এই তো দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেটিকে দুইটি পরস্পরের নিশ্চিত সেট বলে। যদি কোনো সাধারণ উপাদান না থাকে, যেমন তোমাকে আমি বললাম, ধরো এ একটা সেট 1 2 3, বি একটা সেট 4 5 6, এই দুটা মনে করো ছেদ করতে বললাম। ছেদ করে দেখবো সাধারণ কোনো কমন কোনো উপাদান আছে কিনা। দেখো তো ছেদ কীভাবে করে। 1 2 3, এটা ছেদ 4 5 6, সেখান থেকে দেখো তো কারোর সাথে কেউ মিলে না, তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, এ ছেদ বি সমান, তুমি যদি ফাঁকা সেট পাও তখন এ সেটটাকে বলা হবে আমাদের ছেদ সেট। এটাকে বলা হবে আমাদের নিশ্চিত সেট। ছেদ সেট না, এটা হচ্ছে আমাদের নিশ্চিত সেট। বুঝছো? এটা আমাদের নিশ্চিত সেট। ওকে, শক্তি সেট। কোনো সেটের উপসেটগুলার আবার সেটকে, উপসেটগুলার প্রকাশিত সেটকে, ধরো কোনো সেট তোমাকে আমি বললাম এ একটা সেট, এ বি একটা সেট, এর উপসেটগুলো বের করো। কীভাবে করবা? উপসেট বের করার নিয়ম কি? এই যেভাবে, এ তারপরে বি থাকতে পারে, আলাদা বি থাকতে পারে, আবার কি থাকতে পারে, এ বি থাকতে পারে। কিন্তু উপসেট লেখার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে একটা ফাঁকা সেট অলরেডি দিতে হবে। কারণ কি, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, তাহলে এই সেটটাকে আবার তুমি যদি ঘিরে দিয়ে একটা সেট রূপে প্রকাশ করো তখন এটাকে বলা হয় শক্তি সেট। সেটটাকে তখন বলা হয় শক্তি সেট। তাহলে উপসেটকে যখন আবার শক্তি আকারে প্রকাশ করবে, উপসেটকে যখন আবার সেট আকারে প্রকাশ করবে তখন ওইটাকে হয়ে যায়, ওইটা আর উপসেট থাকে না, ওইটা হয়ে যায় আমাদের শক্তি সেট। ঠিক আছে? ওইটা হয়ে যায় আমাদের কি, শক্তি সেট। বুঝে গেছে? ওয়েট, আমি জাস্ট একটু চোখে পানি দিয়ে আসি, আমার চোখে একটু পানি দিয়ে আসি। আতিকুর, আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন?
এবার ঠিক আছে। হ্যাঁ, ওকে, দেখো শক্তি সেট শেষ। এরপরে হচ্ছে আমাদের ক্রমজোর যখন করাবো ক্রমজোরটা দেখা যাবে, কার্তেশীয় গুণজ দেখা যাবে তখন। ওকে, আমরা এবার ডিরেক্ট আমরা অনুশীলনীতে দেখি। ফাইনালি আমরা হচ্ছে অনুশীলনীতে চলে আসছি। অ্যান্ড প্রথমেই আমাদের টাইপ 1-এর ম্যাথ দেওয়া আছে তালিকা পদ্ধতিতে। এরপর হচ্ছে সেট গঠন পদ্ধতি তারপরে হচ্ছে আমাদের কী দেওয়া আছে, সেটার মান নির্ণয়, সত্যতা যাচাই। ওকে, তাহলে মোটামুটি কয়েকটা টাইপেরই ম্যাথ আছে আমাদের একটা করে টাইপ এবার কমপ্লিট করে ফেলবো। বুঝছো, একটা করে টাইপ কমপ্লিট করে ফেলতে হবেই। তো আমরা এবার টাইপ 1 লিখে ফেলো। টাইপ 1 টাইপ 1-এর নাম কি দিবা? তালিকা পদ্ধতি। উদাহরণে দেখি কি কি দেওয়া আছে ম্যাথ। তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতির কোনো ম্যাথ দেওয়া নেই, এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে উদাহরণ 2 দিয়ে ফেলো। উদাহরণ 2 কি বলতেছে? তোমাকে বলতেছে যে 28-এর গুণনীয়ক এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে লিখবা এখানে, ডিরেক্ট শুরু করবা এখানে দিয়ে। এখানে ম্যাথ কিন্তু শুরু হয়ে গেছে, বুঝছো? এতক্ষণ যদি বোরিং লাগে, আমাদের বেসিকগুলো জানতেই হবে। বেসিক বাদ দিয়ে আসলে যাওয়া যায় না, বুঝছো? এই যে এমসিকিউ গিয়ে আমাদের অনেক বেশি কাজে লাগবে এগুলো। সো এই জিনিসগুলো ছাড়া যাবে না, কোনোভাবেই ছাড়া যাবে না, বুঝছো? তাহলে দেখো আমাদের 28-এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে কী করতে হবে বলছিলাম? গুণ করে মিলাইতে হবে। গুণ করবা, একটা করে গুণ করবা। তাহলে 1 ইন্টু কত করবা? 28। 2 দিয়ে গুণ যাবে? হ্যাঁ ভাই, 2 দিয়ে গুণ যাবে। এটা হবে 14, তাই না? তাই কি না বলো? এরপরে 3 7 28 নাকি? 3 8 24 মিলতেছে না। তাহলে 4 তারপরে 5 6 মিলতেছে না। তারপরে 7 14 দুগুণে 28, তারপরে 4 7 28, তাই না? 4 এবং 7, 4 ইন্টু 7। তাহলে এটা সমান কি? 28 পাবা। এটা সমান 28 পাবা। 5 6 7 আবার 4 7 28। দেখো তুমি যদি 7 লিখতেই চাও, 4 7 দেখো 28 হচ্ছে। দেখো একই জিনিস আসতেছে। তাহলে একই জিনিস আসলে আর নেওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা এবার গুণনীয়কগুলো যদি ধরে নিই, ধরি 28 এর গুণনীয়কের সেট এ সমান কী করবা? এদিক থেকে আসবা, এদিকে উঠে যাবা, ঠিক আছে? তাহলে হবে। তাহলে প্রথমত দ্বিতীয় বন্ধনী দিতে হবে, কারণ কি? সেট লিখতেছে, তাই না? সেট লিখতেছে। তাহলে 1, তারপরে 2, 1, তারপরে 2, তারপরে 4, তারপরে কত ভাই? তারপরে 7, তারপরে হচ্ছে আমাদের 14, তারপরে 28, তাহলে এটা হচ্ছে আমাদের সেট তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতির এটা বুঝছো? দেখো তো 1 2 4 7, 1 2 4 7 14 28। ওকে, কমপ্লিট। এবার এটা দেওয়া আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। উদাহরণ 3
উদাহরণ 3, এটা যেটা দেওয়া আছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার সমান এটা, তাহলে তুমি লিখে ফেলবা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান কি 1 2 3 4 5 ডট 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 চলতেই থাক। এখন তোমার একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন দেখো তো এক্স স্কোয়ার ছোটো হবে 18 চেয়ে, এক্স স্কোয়ার ছোটো হবে 18 চেয়ে, তাহলে আমি হচ্ছে একটা একটা করে মান বসায় বসায় চেক করবো যে কোনটা 18 চেয়ে ছোটো হয়। তাহলে আমি ধরো জানি না, তাহলে এবার লিখবা এক্স সমান 1 হলে, এক্স সমান এই যে একটা একটা করে মান নেবা, এই যে এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান কত হবে বলো তো, এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার, তাহলে 1-এর উপর স্কোয়ার, এটা সমান 1 যা কি না, এটা আসলে কী করতে হবে আমাদের বড় দেখাইতে হবে, বড়। এটা দেখো আমাদের এই যে 18 চেয়ে ছোটো, 18 চেয়ে ছোটো, ঠিক আছে 18 চেয়ে ছোটোই তো এটা, তাহলে এটা মানতেছে, তার মানে এটা হবে, এরপরে এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান কত হবে 2-এর উপর স্কোয়ার, তার মানে এটা হবে 4, 18 চেয়ে যত ছোটো, ঠিক আছে। এবার এক্স সমান কত হলে 3 হলে, এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান কত ভাই 3-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার সমান 9, 9টা কি 18 চেয়ে ছোটো, ওকে মানতেছে। তাহলে এক্স সমান কী হলে 4 হলে, এক্স সমান 4, এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান কত ভাই 4-এর উপর স্কোয়ার, তাহলে এটা সমান 16, তাহলে এটা কি 18 চেয়ে মানতেছে, তাই না, তাই কি না বলো, 18 চেয়ে ছোটো। এবার এক্স সমান যদি 5 হয়, এক্স সমান 5 হলে, এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার সমান দেখো তো, এক্স স্কোয়ার সমান 5-এর উপর স্কোয়ার, এবার দেখো তো এবার কত পাবা 25, এবার হচ্ছে 25, এটা কি 18 চেয়ে ছোটো না, ছোটো না, তাহলে যেখান থেকে আর মানতেছে না সেটা আমরা নিব না। কিন্তু এখন একটা কোশ্চেন আমরা এই মানগুলো কি মান ধরবো, এই মানগুলো আমরা কি এই মানগুলো ধরবো যে 1 4 9 তারপরে 16 তারপরে 25, এই মানগুলো কেন নেই না, এগুলো কেন নেই আমাদের দেখবা সেট গঠন পদ্ধতিতে আমাদের মানগুলো নেওয়া হবে যত, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে এরা, তো আমাদের উপাদান মূলত এক্স, কি এক্স, এই যে এক্স যেন এক্স বলে দিছে, তার মানে এটা হচ্ছে উপাদান। তাহলে এই উপাদানগুলো দিয়ে আমাদের গঠিত সেট আমরা যদি ধরে নিই, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গঠিত উপাদানের সেট ধরে নিই যদি সি, তাহলে সি সমান আমি যেটা পাবো এই যে 1 2 3 4 কয়টার জন্য মানতেছে, 5-এ গিয়ে আর মানতেছে না, তাহলে 5 নেওয়া যাবে না, ঠিক আছে, তাহলে 5 নেওয়া যাবে না, তাহলে 1 হবে 2 হবে 3 হবে 4 হবে। সো এটা হচ্ছে আমাদের সেট গঠন বা সেট তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ, এবার আর হচ্ছে উদাহরণে নাই, আমরা একদম চলে যাব, কোথায় চলে যাব বলো তো, একদম অনুশীলনীতে, আমরা অনুশীলনীতে চলে আসি। এই যে অনুশীলনীর এই ম্যাথগুলা কীভাবে করবা, এবার আমরা অনুশীলনী ম্যাথ করা শুরু করব, ঠিক আছে। তো দেখো পদ্ধতি, দেখো তো কী বলতেছে তোমাকে, ক নম্বরে বলতেছে এটা সমান এটা ন্যাচারাল নাম্বার, তাহলে তুমি ধরে নেবা, বা এখানে ন্যাচারাল নাম্বার n সমান 1 2 3 4 এরপর কি 5 6 ডট ডট চলতেই থাক, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সংখ্যা সেট বা ন্যাচারাল নাম্বার, সেট দিয়েও প্রকাশ করতে হবে না, তোমার সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন তোমাকে চেক করে দেখতে হবে, তোমার এক্স সমান 1 হলে কন্ডিশন দেওয়া আছে 2টা, এবার একটা করে মান বসাও। এক্স সমান 1 হলে প্রথম কন্ডিশন এক্স স্কোয়ার সমান কি 1-এর উপর স্কোয়ার সমান কি ভাই 1, তাহলে এটা আসলে মানে কি মানে না, 1 কি 9-এর চেয়ে বড়, বলো 1 কি 9-এর চেয়ে বড় না, বড় না, তার মানে মানতেছে না।
তার মানে মানতেছে না। ওকে, তাহলে এটা নিলাম, সমস্যা নেই। আবার এখানে সেমিকোলন দিবা, দিয়ে এক্স কিউব সমান সমান 1 উপর কিউব সমান সমান 1 পাবা। 1 কি 130-এর চেয়ে ছোটো? হ্যাঁ, 130-এর চেয়ে ছোটো, তার মানে এটা ঠিক আছে। এই পাশ নিয়ে কোনো ঝামেলা নেই। ওকে, এরপরে এক্স সমান সমান 2 হলে এক্স স্কোয়ার সমান সমান 2 এর উপর স্কোয়ার, এক্স স্কোয়ার সমান সমান 2 এর উপর স্কোয়ার। 2 মানে কি 4, তাহলে এটা কি 9-এর চেয়ে বড়ো? না, 9-এর চেয়ে বড়ো, তার মানে সেমিকোলন দাও। তাহলে এক্স কিউব, এবার 2 এর উপর কিউব, এটা আসলে কত পাবা? 8 কি 130-এর চেয়ে ছোটো? হ্যাঁ, তার মানে এটা ঠিক আছে। ওকে, সমস্যা নেই। এবার এক্স সমান সমান তুমি 3 বসাও, প্রত্যেকটা বসে চেক দিবা। তাহলে এক্স সমান সমান 3 হলে এক্স স্কোয়ার সমান সমান 3 এর উপর স্কোয়ার সমান সমান 9। 9 কি 9-এর চেয়ে বড়ো? না, কারণ সমান হয়ে গেছে, সমান তো আমাকে বলে নাই। তার মানে এক্স কিউব সমান সমান 9 কিউব সমান সমান, এটা কি 9 কিউব? আল্লাহ, 9 কিউব দিচ্ছি কেন? এটা হচ্ছে 3-এর উপর কিউব, তার মানে এটা কত? 27। তাহলে এটা হচ্ছে 27। তাহলে 27, এটা কি 130-এর চেয়ে ছোটো? ঠিক আছে, ছোটো। ওকে, একটা কন্ডিশন মানতেছে আর একটা কন্ডিশন মানতেছে না। ওকে, আমরা এবার 4 দিয়ে শুরু করি। 4 এক্স সমান সমান 4 হলে তাহলে এক্স স্কোয়ার সমান সমান 4-এর উপর স্কোয়ার সমান সমান কি 16? 9-এর চেয়ে বড়ো? হ্যাঁ, মানতেছে, 9-এর চেয়ে বড়ো, তাহলে মানে এটা মানতেছে। ওকে, তাহলে এক্স কিউব মানে কি 4-এর উপর কিউব, এটা হচ্ছে কত? এক্স কিউব, এটা কি 4-এর উপর কিউব, ফোরের উপর কিউব, এটা সমান সমান কত বাবা? 4 16, 4 16 64। এটা কি 130-এর চেয়ে ছোটো? হ্যাঁ, 130-এর চেয়ে ছোটো। 130-এর চেয়ে যতক্ষণ না বড় হয় ততক্ষণ পর্যন্ত মান নিতে থাকবা। তাহলে এটা সমান সমান 5 হলে এক্স স্কোয়ার সমান সমান 5-এর উপর স্কোয়ার সমান সমান 25। এক্স কিউব সমান সমান কী হবে? এক্স কিউব সমান সমান 5-এর উপর কিউব সমান সমান 125। 125 কি 30-এর চেয়ে ছোটো? হ্যাঁ, ছোটো। এরপরেরটা চেক দাও দেখি। এক্স সমান সমান 6 হলে এক্স স্কোয়ার 6-এর উপর স্কোয়ার, সেটা সমান সমান 36। এটা সমান সমান 36 কি 9-এর চেয়ে বড়ো? হ্যাঁ, 9-এর চেয়ে বড়ো। এটা কত? এক্স কিউব, তার মানে এক্স কিউব এটা হচ্ছে 6-এর উপর কিউব, 6-এর উপরে কিউব। 6-এর উপরে কিউব বললে তুমি কি মনে করবে? 216। এটা কি 130-এর চেয়ে ছোটো? না, 130-এর চেয়ে ছোটো না। তাহলে মানতেছে না কোনগুলো? আমার যেখান থেকে মানতেছে না সেখান থেকে নেওয়া যাবে না, শুধুমাত্র মানতেছে যে সেই জায়গাগুলো নিতে হবে। তাহলে মানতেছে শুধুমাত্র এক্স সমান সমান 4-এর জন্য এবং এক্স সমান সমান 5-এর জন্য। তাহলে অতএব মনে করো তুমি একটা শেপ ধরে নিছো, ধরি এনের সেট n সমান সমান 4, 5, 4,5। ঠিক আছে, বাকিগুলো তোমরা হচ্ছে একটু হোমওয়ার্ক করো, নাহলে আমি আগের দিন করে দেবো। এই মুহূর্তে আর ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, মানে আমার জাস্ট ফেসটা দেখলে বুঝবা আমি অলরেডি একবার চোখে পানি দিয়ে আসছি, অ্যান্ড এই মুহূর্তে কোনোভাবে সম্ভব হচ্ছে না, আমি রীতিমতো চোখ বন্ধ হয়ে আসতেছে আমার। ঠিক আছে, এটা কেন হচ্ছে, কিছুর জন্য হচ্ছে, অনেক বেশি ক্লান্ত হয়তো বা, ঠিক আছে, এই কারণে হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসটা বাধ্য হচ্ছে এই জায়গায় রাখতে। আগামী দিন আমরা এই ক্লাসগুলা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করব। এর পাশাপাশি তোমরা হচ্ছে বইটা যেখান থেকে যতটুকু পড়াইছি
বইটা যেখান থেকে যতটুকু পড়াইছি বইয়ের সব কিছু প্রথম থেকে পড়বা, প্রথম থেকে পড়ার পাশাপাশি এই 1 নম্বরের হোমওয়ার্কটা কমপ্লিট করবা, মানে 1 নম্বর সম্পূর্ণ হোমওয়ার্ক করে আমাকে হচ্ছে গ্রুপে সাবমিট করবা, গ্রুপে পোস্ট দিয়ে ফেলবা। যারা পোস্ট দিবা না, ক্লাস করতেছো না, আমি হচ্ছে গ্রুপ থেকে বের করা শুরু করবো। কোর্সের পেমেন্ট দেখছো, মানে মানুষ কী লেভেলের ফাইজলামি করলে এরকম করতে পারে। মানে কোর্সে আসো, ক্লাস অলরেডি তুমি হচ্ছে জয়েন করে ফেলছো, কিন্তু তোমার কাছে কোনোভাবে মনে হচ্ছে না যে মূল্য আছে এটার একটা, বা এটার একটা ভ্যালিডিটি আছে। সো তোমাদের জন্যই আর কি কোর্সের পেমেন্টগুলো দিন দিন বাড়তেছে, এটা হচ্ছে বাড়বে, কমবে না আর, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমরা অনেক বেশি সুযোগ মিস করতেছো। এখন যদি আমি বের করা শুরু করি, যেদিন আমি ধরবো ভিডিও বানিয়ে ধরবো, ঠিক আছে, ভিডিও বানিয়ে একদম স্ক্রিন রেকর্ড করেই দিব যে কাকে কাকে বের করতেছি। তো এটা হচ্ছে কালকে অলরেডি আমি হচ্ছে বের করা শুরু করবো, এটা 100% শিওর থাকো। কালকে 2-1জনকে বের করবো, দেন হচ্ছে ভিডিও দিব গ্রুপে। অ্যান্ড প্রথম সারিতে যারাই পাবো তারাই বের করবো, এটা যে কেউ হোক, আমার নিজের ভাইও যদি হয়, ও যদি হোমওয়ার্ক না করে, টাস্ক যদি কমপ্লিট না করে, ওকে আমি বের করবো। বের করার আমার হচ্ছে কোনো কিচ্ছু করার নাই, প্রথমেই যে আসে তাকে হচ্ছে বের করতেই হবে, তাক দিয়ে শুরু করবো, ঠিক আছে। অথবা চোখ বন্ধ করে আমি হচ্ছে স্ক্রল করবো, দিয়ে হচ্ছে যার নামটা পড়বে সে দেখবো, যদি হোমওয়ার্ক করে থাকে তাহলে তো বাঁচলো, আর যদি করে না থাকে তাহলে একদম বের হয়ে যাবে। তারপরে যদি গ্রুপে ঢুকতে চাই তাহলে অবশ্যই 790 টাকা পেমেন্ট অথবা 390 টাকা এখন যেটা চলতেছে, এই 390 টাকা পেমেন্ট দিয়ে গ্রুপে জয়েন করতে হবে, ঠিক আছে। সো ওভারঅল ক্লাস কেমন লাগতেছে বলো, ওভারঅল ক্লাস কেমন লাগতেছে? ক্লাস কিন্তু এই পর্যন্ত আমি ভালো নেই আজকে, আমি দোনো ক্লাসই মোটামুটি লেভেলের বাজি নিছি, ঠিক আছে, ধরা যায় আর কি। অ্যান্ড জাস্ট চেষ্টা করছি আমার জায়গা থেকে আমি বেস্টটা নেওয়ার, কিন্তু আজকে হচ্ছে এই যে ঘুমের কারণে হচ্ছে গণিতের ক্লাসটা অলরেডি মিসিং হচ্ছে। সমস্যা নেই, আমরা হচ্ছে আগামী দিন প্রয়োজনে দিনের বেলা যদি ক্লাস দেওয়া যায় দেখি চেষ্টা করব, ঠিক আছে। কাজ তো অনেক, কাজ করে আবার সাজাইতে হবে সব কিছু, ঠিক আছে। তো আর কথা না বলি, অলরেডি ওয়ার্নিং দিয়ে ফেললাম, যদি গ্রুপে থাকতে চাও অবশ্যই আমার কথা শুনে থাকবা, আর যদি না থাকতে চাও তাহলে সুস্বাগতম, কোনো ধরনের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আল্লাহ হাফিজ।